আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কেমন আছো তোমরা? মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আরো একটি ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি, তোমাদের ফরহাদ ভাইয়া। আসো দেরি না করে আজকে ক্লাস শুরু করে দিই। আজকে আমরা পড়ব অর্থনীতির তৃতীয় অধ্যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিইউ গুলো আমরা সলভ করব এবং এই এমসিইউ গুলো সলভ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো এই অধ্যায়ের কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। আজকে আমরা শিখব উপযোগ, যোগান, যোগান বিধি, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করি আর দেরি না করে। প্রথম প্রশ্ন দেখো, উপযোগ কি? অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের অক্ষমতা, পণ্য ভোগ করা, পণ্যের অক্ষমতা। আসলে উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি? উপযোগ বলি। উত্তর কি হবে তাহলে? উত্তর হবে হচ্ছে 1 নম্বর, অভাব পূরণের ক্ষমতা। তারপরে দেখো, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? দ্রব্য কার অভাব পূরণ করে? ভোক্তার। ধরো আমি ভোক্তা, কোন একটা দ্রব্য আমার অভাব পূরণ করছে, এই ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। এই যে উপযোগ বলে। এখন একটু ভাবো, পরীক্ষার আর মাত্র বাকি 2 থেকে 3 মাস। তোমার অনেক বন্ধুরা আছে যারা ফেসবুকে এখন এইভাবে এইভাবে রিলস দেখতেই আছে। কিন্তু তুমি বাবা মায়ের একজন যোগ্য সন্তান হিসেবে তুমি ক্লাসটা করছো। কেন করছো? কারণ তোমার পিছনে তোমার বাবা মায়ের অনেক বড় আকাঙ্ক্ষা আছে, অনেক বড় পরিশ্রম তারা তোমার পিছনে ইনভেস্ট করছে। পাশাপাশি তোমাদের ভাইয়ারা, আমি যেমন ফরহাদ ভাইয়া, আমরাও কিন্তু এই রমজানের ভিতরেও তোমাদের পিছনে অনেক বেশি পরিশ্রম করছি। কেন করছি? আমরা কিন্তু তোমাদের কাছ থেকে কোনো পেমেন্ট চাচ্ছি না বা অন্য কোনো কিছু চাচ্ছি না। আমরা শুধুমাত্র চাই তোমরা ভালো রেজাল্ট করো। আর যে কোনো বিষয়ে আমাদের তোমাদের যে কোনো প্রশ্ন সলভ করার জন্য, যে কোনো তথ্য প্রোভাইড করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কমেন্টে লিংক দেওয়া থাকবে, ওখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রশ্ন তোমরা করতে পারবা। তারপরে যাই, উপযোগ কি ধরনের ধারণা? উপযোগ হচ্ছে একটি মানসিক ধারণা। উপযোগকে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। উপযোগ হচ্ছে টোটালি একটা মেন্টাল বিষয়। তাহলে উত্তর কি হবে? উপযোগ হচ্ছে মানসিক ধারণা। তারপর দেখি, দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কি গ্রহণ করি? দ্রব্য যখন আমরা ব্যবহার করি তা কি গ্রহণ করি? অভাব গ্রহণ করি? অভাব তো হবে না। বৃদ্ধি গ্রহণ করি? তাও হবে না। তৃপ্তি গ্রহণ করি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা তৃপ্তি গ্রহণ করি, কিন্তু সব দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা তৃপ্তি গ্রহণ করি না। সেজন্য উত্তর এটাও হবে না। উত্তর হবে কি? উপযোগ গ্রহণ করি। তারপরে, কোন দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলি? ধরো একটা দ্রব্য আমরা ব্যবহার করছি, ব্যবহার করে সেটা থেকে আমাদের যে মানসিক তৃপ্তি বা মানসিক যে উপযোগ, এটা যখন আমরা নিয়ে নিচ্ছি, এই যে উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলে থাকছি? আমরা বলছি হচ্ছে ভোগ। কোন দ্রব্য ব্যবহার করে সেটার উপযোগ নিঃশেষ করাকে আমরা বলি ভোগ। আর এই প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা আজকে সলভ করছি, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি বোর্ডের এই পাশে লক্ষ্য করো, দেখবা সবগুলো, এই যে সবগুলো প্রশ্নের আমরা এরকম এ লিখে দিয়েছি, কোনটা কোন বোর্ডে এসেছে। আর বোর্ড প্রশ্নগুলো কখন আসে? যখন ওই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়, যেগুলো আমাদের একটা ইকোনমিক্সের বেসিক জানার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ধরো আমি ইকোনমিক্স পড়ি, আমি এসএসসি তে ইকোনমিক্স পড়লাম, এইচএসসি তে ইকোনমিক্স পড়লাম, কিন্তু উপযোগ সম্পর্কে জানি না, চাহিদা সম্পর্কে জানি না, ভোগ সম্পর্কে জানি না, তাহলে তো ইকোনমিক্স পড়ে আর কিছু হলো না। এই জন্য বোর্ড প্রশ্ন যেগুলো আসে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আসে। আর আজকের এই ক্লাসে আমরা সেই খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরে ধরে তোমাদের সলভ করার চেষ্টা করছি। দেখো, অর্থনীতির ভাষায় কোনটি ভোগ? অর্থনীতির ভাষায় ভোগ কোনটি? দ্রব্যের চাহিদা? দ্রব্যের চাহিদা কখনো ভোগ হয় না। দ্রব্যের যোগান? না, দ্রব্যের যোগানও ভোগ হয় না। দ্রব্যের উৎপাদন? সেটাও হয় না। অর্থনীতির ভাষায় ভোগ হচ্ছে কোন দ্রব্য যখন আমরা ব্যবহার করে সেটার উপযোগ শেষ করে ফেলি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে উপযোগ নিঃশেষ করার মাধ্যমে যে কাজটা আমরা করে থাকি সেটাকে বলি ভোগ। তারপরে দেখো, অর্থনীতির ভাষায় কোনটি ভোগ? উত্তর তো আমরা পেয়েই গেছি, যে দ্রব্যের উপযোগ নিঃশেষ করা। তারপরে অর্থনীতিতে ভোগ কি? উপযোগের ব্যবহার করা, উপযোগের ক্ষমতা, উপযোগ সৃষ্টি, উপযোগ নিঃশেষ। উত্তর হবে কোনটা? উপযোগ নিঃশেষ। অর্থনীতিতে ভোগ কি? এই যে উপযোগ নিঃশেষ করা। তারপরে প্রশ্ন, উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা। হ্যাঁ, হতে পারে উপযোগ অভাব পূরণের ক্ষমতা। তারপরে দ্রব্যের উপকারিতা। দ্রব্যের উপকারিতা কি হয়? আমাদের অনেক দ্রব্য আছে, যেমন ধরো
নেশাদ্রব্য যেগুলো আছে, যেমন গাঞ্জা, হেরোইন, এগুলো যে গাঞ্জুটেরা খায়, হ্যাঁ, এটার কি কোনো উপকারিতা আছে? উপকারিতা নেই। কিন্তু অর্থনীতির ভাষায় যারা নেশাখোর, যারা অ্যাডিক্টেড, তারাও কিন্তু এই ধরনের দ্রব্যের মাধ্যমে তারা উপযোগ পায়। ধরো একটা মানুষ, সে প্রচন্ড ড্রাঙ্ক, সে প্রতিদিন ড্রাঙ্ক করে, প্রতিদিন সে মনে করো 800 ml করে মদ খায়, হ্যাঁ, আজকে সে যদি না খায়, তার যে মানসিক তৃপ্তি সে কিন্তু পাচ্ছে না। এই 800 ml মদ যখন সে খাবে, তখন তার উপযোগটা নিঃশেষ হবে। কিন্তু এই যে 800 ml মদ খাওয়া, এটা কি সবসময় আমাদের জন্য উপকারী? এটা তো কোনো সময় উপকারী না। এই জন্য দ্রব্যের উপকারিতা হবে না। উত্তর হবে কোনটা কোনটা? অভাব পূরণের ক্ষমতা এবং একটি মানসিক ধারণা। তাহলে কি বুঝলো? উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা এবং একটি মানসিক ধারণা। তারপরে প্রশ্ন আসি উপযোগের উপরে। দেখো, তিমা 3টি পেয়ারা যথাক্রমে 7, 6 এবং 5 টাকায় কিনে খেলো। তিমা দ্বিতীয় পেয়ারার মোট উপযোগ কত? এখন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভাই একটু রিলস দেখা বাদ দিয়ে, একটু ফেসবুক স্ক্রলিং বাদ দিয়ে, শুধুমাত্র তোমাদের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, তোমার ভাইয়াদের পরিশ্রমের দিকে তাকিয়ে একটু কয়েকটা মাস পড়াশোনা করো, কারণ তোমাদের যত রকম সাপোর্টের জন্য আমরা কিন্তু আছি। আর তোমাদের বাবা মা তোমাদের সবসময় শুভকামনার জন্য তারাও আছেন। তোমরা শুধুমাত্র 1টা বা 2টা মাস একটু পরিশ্রম করো, দেখবা বোর্ড পরীক্ষায় এত ভালো ফলাফল আসবে যেটা তুমিও কল্পনা করতে পারো না। এখন আসি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। আমরা অবশ্যই পড়েছি, এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এটা কিন্তু তোমার সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের কি বলেছে? দ্বিতীয় পেয়ারার মোট উপযোগ কত? এখন দ্বিতীয় পেয়ারা কোনটা কোনটা আছে দেখো তো। প্রথম পেয়ারা পাচ্ছে কত? 7 টাকা দিয়ে কিনছে। দ্বিতীয় পেয়ারা কত দিয়ে কিনছে? 6 টাকা। তাহলে মোট কত হচ্ছে? 13 টাকা। তাহলে উত্তর কোনটা হবে? তোমরাই বলো, উত্তর কোনটা হবে? 13। আর একটা কথা বলি, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা ভিডিও পজ করবা, করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবা, এবং পরের স্লাইডে যখন আমি এই যে উত্তর দেখিয়ে দিচ্ছি, তখন নিজেদেরকে ঠিক করবা। তাহলে একটা কাজ হবে, তোমরা এতদিনে যা পড়েছো, এই যে মেমোরিটা রিকল হবে। আর এই মেমোরি রিকল হলে হবে কি, যে তোমার একবার রিভিশন হয়ে যাচ্ছে, পাশাপাশি যে বিষয়গুলো তুমি জানো নাই এখনো, বা তুমি ক্লিয়ারলি ধারণা পাচ্ছ না, সেগুলো তো আমি সলভ করে দিচ্ছি। এই জন্য ভিডিও পজ করে চেষ্টা করবো হচ্ছে উত্তরগুলো নিজে নিজে দেওয়ার, এবং পরে ক্রস চেক করবা হচ্ছে ভিডিও প্লে করে। তারপর আসো, দেখো, যদি তুমি 3টি চকলেট খাও, তাহলে 3 নং চকলেট কি? হ্যাঁ, ধরো তুমি একটা চকলেট খাইছো, এটা ধরো একটা কিটক্যাট, হ্যাঁ, এটা মনে করো কিটক্যাট। তোমরা অনেকে চকলেট দিতে কিটক্যাট দাও না, সেই কিটক্যাট মনে করো এটা। এটা আর একটা অনেক বড় বড় চকলেট, বুঝছো? তোমরা যদি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো এবং আমাকে মেসেজ দাও যে ভাই আমি তো ভালো রেজাল্ট করেছি, তাহলে আমি তোমাদেরকে কিটক্যাট খাওয়াবো। ধরো এই যে 3টা কিটক্যাট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, হ্যাঁ, এই যে যদি তুমি 3টা চকলেট খাও, তাহলে অর্থনীতির 3 নং চকলেট কি? দেখো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আমরা শেষের যে চকলেট বা শেষের কমলা, শেষের যে কোনো কিছুকে আমরা অর্থনীতিতে কি বলি? প্রান্তিক উপযোগ। দেখো তো এখানে উত্তর আছে নাকি? সর্বশেষ চকলেট, সর্বশেষ চকলেট হবে না, মোট চকলেট হবে না, গড় চকলেট হবে না, শেষের চকলেট, অর্থাৎ একদম শেষে, দেখো একদম শেষ প্রান্তে আছে। উত্তর তাহলে কি হবে? উত্তর হবে প্রান্তিক চকলেট। অর্থাৎ অনেকগুলো চকলেট বা অনেকগুলো দ্রব্যের একদম শেষ প্রান্তে যে দ্রব্যটা এক্সিস্ট করে, সেটাকে আমরা কি বলি? প্রান্তিক চকলেট। এই জন্য চকলেট দেওয়ার ক্ষেত্রে বা নেয়ার ক্ষেত্রে, তোমরা যে চকলেট গিফট দাও বা চকলেট গিফট নাও, এটার সময় ওটা ইকোনমিক্স ভাববা। হ্যাঁ, ভাইয়া কি বলেছিল, সেই যে চকলেটটা আমি পেলাম, এটা হচ্ছে আমার প্রান্তিক চকলেট। বুঝতে পেরেছো? আবার যখন ধরো এই যে এর আগের স্লাইডটাই দেখো, এই যে অনেকগুলো চকলেট তোমাকে দেখিয়ে এলাম না, এই মোট চকলেট গুলাই ধরো 3টা চকলেট আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এই 3টা চকলেট যখন আমি যোগ করব, তখন এটা কি চকলেট হবে? মোট চকলেট। তাহলে একটা এমসিকিউ দিয়ে তোমাদের কয়টা বিষয় সলভ করে দিলাম? 2টা। এক হচ্ছে প্রান্তিক চকলেট কোনটা, এবং আরেকটা হচ্ছে কি মোট চকলেট কোনটা। যখন আমি সবগুলো চকলেট নিয়ে একটা হিসাব করছি, সেটাকে আমি বলছি মোট চকলেট, এবং যখন আমি একদম শেষেরটা নিয়ে হিসাব করছি, একদম প্রান্তেরটা, তখন সেটাকে আমি বলছি প্রান্তিক চকলেট। বুঝতে পেরেছো সবাই? এই জন্য সবসময় চকলেট খেলে হবে না, চকলেট নিয়ে আমাদের হিসাবও করতে হবে, এবং এই হিসাব করতে বললেই তুমি পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারবা। তারপরে দেখো, একটি দ্রব্য বারবার ভোগ করলে মোট উপযোগ কেমন হয়? ধরো তুমি প্রচুর পরিমাণে হচ্ছে
ক্যান্ডি পছন্দ করো, ক্যান্ডি কেমন করে আঁকায়, ধরো আহা, ধরো এটা আর একটা চকলেট, হ্যাঁ, তোমার অনেক দিন ধরে কিটক্যাট খেতে ইচ্ছা করছে, হ্যাঁ, অনেক কিটক্যাট খেতে তোমার ইচ্ছা করছে, এই যে 3টা কিটক্যাট আছে। এখন তুমি ধরো, আমরা বলি না ক্রেভিংস, আমার চকলেট খাওয়ার ক্রেভিংস হয়েছে। এখন তুমি এই প্রথম চকলেটটা খেয়ে যে পরিমাণ মজা পাবা, তখনই যদি তোমাকে বলি তুমি আরেকটা চকলেট খাও, তখনই যদি তোমাকে বলি তুমি আরো একটা চকলেট খাও, এই যে একটা জিনিস যখন আমাদেরকে বারবার খেতে বলবো, যেমন আম্মা যখন বারবার একই খাবার রান্না করে তখন কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, হ্যাঁ। এই যে যখন একটি দ্রব্য আমরা বারবার ভোগ করব, তখন উপযোগ তাহলে কেমন হবে? বারবার ভোগ করলে স্বাভাবিকভাবে আমাদের কি হয়, উপযোগ কমে যায়। দেখো এখন উত্তর আছে নাকি? উপযোগ বৃদ্ধি পায়? কখনোই না। একটা জিনিস আমরা যখন বারবার খাই তখন উপযোগ বৃদ্ধি পায় না, হ্রাস পায়। হ্যাঁ, হ্রাস পায়। এখন কিভাবে হয়? যখন বারবার মোট উপযোগ কি হবে, দেখো হ্রাস পায়। ধরো আমি এই 3টা খেয়েছিলাম, 3টাই প্রথম টাইমে পেয়েছিলাম 3% উপযোগ, তার তারপরটাই পেয়েছিলাম 2 এবং তারপরটাই পেয়েছিলাম 1। এখন যদি আমাকে বলে, এখানে ভালো করে খেয়াল করো, এই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একটু আগে বুঝিয়েছি। ধরো যদি বলতো প্রান্তিক উপযোগ কি হবে, তাহলে আমরা বলতাম যে হ্রাস পাবে। কিন্তু বলেছে মোট উপযোগ, মোট উপযোগ কিভাবে করতে হয়? সবগুলো যোগ করতে হয়। এই যে সবগুলো যখন আমি যোগ করব, এই যে যোগ করলে কি হবে, এটা বাড়বে। যেহেতু যোগ করছি তখন বাড়বে না, কিন্তু কিভাবে বাড়বে সেটাই হচ্ছে প্রশ্ন। সেটা বাড়বে হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। এই দেখো, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি এটা? আমি যখন প্রথম একটা দ্রব্য খাচ্ছি, সেখান থেকে ধরো 5 একক পাচ্ছি, ধরো এই যে 5 একক পাচ্ছি, কারণ আমার ক্রেভিংস অনেক বেশি ছিল। তারপর যখন একটা চকলেট খাচ্ছি, তখন সেখান থেকে পাচ্ছি 4 একক। তারপর যখন একটি খাচ্ছি, তখন পাচ্ছি 3 একক। এখন এই যখন এই যে মোট উপযোগ চাবে, এই যে আমার মোট উপযোগ চাবে, তখন কি করতে হবে, এই সবগুলো আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে এখানে কত হবে, 12। এবার তুমি যদি খেয়াল করো, দেখো প্রথমে 5 পাচ্ছিলাম, তারপরে একটু কমে গিয়েছে 4 হয়েছে, তারপরে একটু কমে গিয়েছে 3 হয়েছে। এটা কি হচ্ছে, ক্রমহ্রাসমান হারে কমছে। হ্যাঁ, প্রান্তিক উপযোগের ক্ষেত্রে এটা ক্রমহ্রাসমান হারে কমছে। কিন্তু মোট উপযোগ কি হচ্ছে, মোট উপযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? ক্রমহ্রাসমান হারে। এটা একটু কমপ্লিকেটেড, এবং উপযোগ যে আমাদের টপিকটা আছে তার ভিতরে সবথেকে কঠিন টপিক হচ্ছে এটা, কিন্তু এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ঈদের আগে অথবা পরে, তোমরা যদি চাও, উপযোগ এবং চাহিদা এই যে টপিকটার উপর একটি অনশর্ট ক্লাস দেবো, যেখানে গ্রাফ ট্রাফ দিয়ে ডিটেলসে বোঝাবো। তোমরা কি আসলে এই ক্লাসটা চাও? যদি চেয়ে থাকো আমাকে জানাও। তারপরে প্রশ্ন কি আছে দেখো তো, ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ কি হয়? এর আগে কিন্তু খুব ডিটেলসে বুঝিয়েছি। ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। উত্তর হবে কোনটা? ক নম্বর। এই দেখো ক নম্বর উত্তর। তারপরে আসি, প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগ তখন কি হবে? প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে, মোট উপযোগ তখন কি হবে? এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যখন আমি আঁকবো, এটা ধরো প্রান্তিক উপযোগ, এখানে কি প্রান্তিক উপযোগ ধরো শূন্য, তাহলে এই যে মোট উপযোগ তাহলে কি হবে? মোট উপযোগ হবে সর্বোচ্চ। প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। সবাই কি বুঝতে পেরেছো? একটু ভালো করে ভাবো, সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? এই দেখো, মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ। তারপর প্রান্তিক উপযোগ কি হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়? একই প্রশ্ন অন্য আরো একটি বোর্ডে এটা ঘুরে এসেছে। আমরা আগের বার প্রশ্ন কি ছিল, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কেমন হবে। এবার প্রশ্ন কি, প্রান্তিক উপযোগ কি হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। উত্তর কি হবে? প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে, মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে। তারপরে আসি, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কি হয়? উত্তর হবে কি? শূন্য হয়। তারপরে কি আছে, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কেমন হয়? ধরো মোট উপযোগ কেমন হয়? মোট উপযোগ হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তু মোট উপযোগও যখন কমতে থাকে, ধরো তুমি অনেক বেশি চকলেট পছন্দ করো, আবার কিটক্যাটের কথা নিয়ে আসলাম, ধরো তোমার একজন প্রিয় মানুষ তোমাকে 10টা কিটক্যাট দিয়েছে, দিয়ে বলেছে তোমাকে এখনই এগুলো খেয়ে শেষ করতে হবে। তুমি প্রথমটা খেয়ে খুব মজা পাচ্ছ, দ্বিতীয়টা খেয়ে অনেক মজা, একটু কম মজা পাইছো, তৃতীয়টা আরো একটু কম, চতুর্থটা আরো একটু কম, আর পঞ্চমটার ক্ষেত্রে তোমাকে ওইটা পিটালেও তুমি আর খেতে পারবে না, কারণ তোমার পেটে জায়গা নাই, তোমার চকলেট খাওয়ার আর ইচ্ছা নাই। তখন এই মোট উপযোগ যখন এই রেখার নিচে নেমে আসে, অর্থাৎ হ্রাস পেতে থাকে, তখন প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগ হবে ঋণাত্মক। তোমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে, তোমাদের কাছে যদি আসলেই কঠিন মনে হয় তোমরা এখনই কমেন্ট করে জানাও, তাহলে
অন শর্ট ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং এখান থেকে তোমরা লিখে রাখো, প্রশ্ন অবশ্যই আসবে, প্রশ্ন অবশ্যই আসবে, সেটা এমসিকিউ আসবে, রিটেনেও আসবে। এখন তোমরা যদি তোমাদের মার্ক সিকিউর করতে চাও এবং তোমাদের ইচ্ছা থাকে জানার, তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আগামী কয়েকদিনের ভিতরে তোমাদের এই বিষয়ে একটি অন শর্ট ক্লাস, টপিক বেসড ক্লাস নিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে তোমরা পিডিএফও পেয়ে যাবে। তারপরে প্রশ্ন আসি, নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে? নিচের কোনটি ঋণাত্মক হতে পারে? একটু আগেই পড়লাম, ঋণাত্মক হতে পারে কি, দেখো তো, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কিন্তু সচরাচর ঋণাত্মক হয় না, কিন্তু কখন ঋণাত্মক হয়? যখন এই মোট উপযোগ রেখার নিচে চলে যায়, এই যে নিচে যখন চলে যায় তখন এখানে এসে প্রান্তিক উপযোগটা কি হয়? ঋণাত্মক হয়ে যায়। তারপর কি, প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? কিভাবে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। তারপরে দেখো, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে না? পারে। ধনাত্মক হতে পারে, পারে। শূন্য হতে পারে না, এখানে কি লেখা আছে দেখো, শূন্য হতে পারে না, কিন্তু প্রান্তিক উপযোগ তো শূন্য হয়। এই যে একটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা কোন বোর্ডে দিয়েছে? ঢাকা বোর্ডে দিয়েছে। ঢাকা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু খুব চালাক হয়, এই জন্য ঢাকা বোর্ডের প্রশ্নগুলো একটু ট্রিকি করে থাকে। এই জন্য প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন খুবই সোজা, কিন্তু শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না। এই যে শূন্য হতে পারে না, আমরা কি দেখবো? আরে প্রান্তিক উপযোগ প্রথম দুইটা তো ঠিক আছে, সেটা শূন্য হতে পারে না, এটাও মনে হয় ঠিক আছে। এইভাবে দিয়ে দেওয়া যাবে না ভাইয়া, প্রশ্ন ক্রিটিক্যালি দেখতে হবে। এই আমরা জেনজি যারা, হ্যাঁ, আমরা কি করি? প্রচুর পরিমাণে রিলস দেখি, এই ভিডিও দেখি, সেই ভিডিও দেখি, দেখে আমাদের হয়ে গেছে কি, ধৈর্য কমে গিয়েছে। এই জন্য পরীক্ষার হলে ধৈর্য হারা হওয়া যাবে না, খুব ক্রিটিক্যালি ঠান্ডা মাথায় আমরা প্রশ্নগুলো প্রথমে দেখব এবং তারপরে উত্তর করব। তাহলে উত্তর কি হবে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, 3 নাম্বার হবে না। চলো দেখি উত্তর কি আছে। এই দেখো, 1 ও 2 উত্তর হবে, 3 নাম্বার হবে না। তারপরে প্রশ্নে যাই, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক হলো, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি? আসো পড়ি। মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ কমতে থাকলে প্রান্তিক উপযোগ বাড়তে থাকে, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। উত্তর হবে কোনটা? 3 নাম্বার। 2 নাম্বার কি হবে? 2 নম্বর হবে না। তাহলে উত্তর হবে কি? 1 ও 3। তারপরে আসি, দীপা দোকানে যে 30 টাকা দিয়ে প্রথম বার্গারটি কিনে খেলো। তাহলে দীপা দোকানে গিয়েছে এবং 30 টাকা দিয়ে একটি বার্গার কিনে খেয়েছি। এরপরে সে দ্বিতীয় বার্গারটি খেলো 25 টাকা দিয়ে এবং সবশেষে বার্গারটি 20 টাকা ব্যয় করলো বার্গারটি কিনতে। তাহলে সে বার্গার কিনলো কয়টা? 3টা। প্রথমে কিনলো 30 টাকা দিয়ে, তারপরে কিনলো 25 টাকা দিয়ে এবং সর্বশেষ বার্গার কিনলো 20 টাকা দিয়ে। আসলে যারা তোমরা খুব বেশি বার্গার পছন্দ করো, তাদের কি মনে হয় আসলে 30 টাকায় বার্গার পাওয়া যায়? পাওয়া গেলে তো ভালোই হতো, তোমার ভাইয়া ফরহাদ ভাইয়াও খেতো অনেক বেশি বার্গার, কিন্তু বার্গার তো পাওয়া যায় না। আচ্ছা আসো এখন দেখি কি আছে। 30 টাকায় একটা বার্গার পাচ্ছে, 25 টাকা একটা বার্গার পাচ্ছে, 20 টাকা একটা বার্গার পাচ্ছে। কি হচ্ছে? প্রত্যেকটাই দেখো দাম কমছে, 5 টাকা করে দাম কমে যাচ্ছে, যাচ্ছে না? প্রশ্ন কি, দীপার মোট উপযোগ ক্রমান্বয়ে কি হচ্ছে? দীপার মোট উপযোগ, প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল। আমি লিখি, ধরো প্রথম আছে কত? 30। প্রথমটা ক্ষেত্রে সে কিনলো 30 টাকা দিয়ে, তারপর কত দিয়ে কিনেছে? 25। তাহলে এখানে মোট উপযোগ কত হচ্ছে? 55 টাকা। তারপরে আবার যদি যোগ করি 20, 20 যোগ করলে হচ্ছে কত? 75 টাকা। এখন দেখো মোট উপযোগ কি হচ্ছে? প্রথমে ছিল 55, তারপর হচ্ছে 75, অর্থাৎ মোট উপযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যদি প্রান্তিক উপযোগের কথা দেখি, প্রথমে ছিল 30, তারপরে 25, তারপরে 20, প্রান্তিক উপযোগ কমছে কিন্তু মোট উপযোগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। উত্তর কি হবে? বৃদ্ধি পেল। প্রশ্ন কিন্তু খুবই কঠিন এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো সবাই? দীপা দোকানে যে, একই প্রশ্ন, তারপরে দেখো প্রশ্ন দেখো, উদ্দীপক থেকে মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক কি? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটি জানতে যাচ্ছে। দেখো কি আছে, মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমতে থাকে, মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ স্থির থাকে না, স্থির থাকে না।
মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ সর্বাধিক হয় না, এটাও হবে না। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমহারে বৃদ্ধি পায়। আমরা কি দেখেছি? প্রান্তিক উপযোগ কমছে এবং মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে। আবার যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে তখন আমরা কি দেখেছি? প্রান্তিক উপযোগ সবচেয়ে কমেছে, অর্থাৎ 20 টাকা দাম হয়েছে। এই দেখো, তৃতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের মোট উপযোগ কত হয়েছিল? 75 টাকা। সেখানে প্রান্তিক উপযোগ কত? 20 টাকা। আবার প্রথমে যদি দেখি, আমাদের প্রথমে ছিল প্রান্তিক উপযোগ 30 টাকা, অর্থাৎ মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ স্থির থাকছে না। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হচ্ছে না। আবার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সমহারে বৃদ্ধিও পায় না। তাহলে উত্তর কি হবে? 1 নম্বর। তারপরে আসি, কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়? কখন হয়? আয় বৃদ্ধির ফলে, সঞ্চয় বৃদ্ধির ফলে, লাভের একক বৃদ্ধির ফলে, ভোগের একক বৃদ্ধির ফলে। এখন উপযোগের সাথে কিসের সম্পর্ক আছে? ভোগের সম্পর্ক আছে। তাহলে উত্তর হবে কোনটা? ঘ নম্বর। তারপরে, কখন ক্রমহ্রাসমান উপযোগ বিধি কার্যকর হয়? কখন ক্রমহ্রাসমান উপযোগ বিধি কার্যকর হয়? এটা তো আমরা পড়লাম। তারপরে আসি, ভোগের সময় ভোক্তার আয় কিরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে? ভোগের সময় ভোক্তার আয় কিরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে? আয় যখন কি হয়? আয় যখন কমবে তখন ভোক্তার ভোগের পরিমাণ কমে যাবে, কিন্তু আয় যখন বাড়বে তখন ভোক্তার ভোগের প্রবণতা কি হবে? বেড়ে যাবে। তাহলে উত্তর কি হবে? আয় যখন বাড়বে তখন ভোগের প্রবণতাও ভোক্তার বেড়ে যাবে। তারপর আসি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি? এটি খুবই ইজি এবং তোমাদের মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করবে। শর্ত হচ্ছে 5টি। তারপরে আসি, প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন হয়? এখন আসো, প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন হয়? এই দিকে আসে, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন হবে? ডান দিকে নিম্নগামী। ডান দিকে কোন দিকে নিম্নগামী হবে? ডান দিকে নিম্নগামী হবে। তারপরে আসি, দেখো প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? ক্রম বর্ধমান হারে, ক্রম হ্রাসমান হারে, গাণিতিক হারে, জ্যামিতিক হারে। প্রান্তিক উপযোগ কিভাবে বাড়ে? ক্রম হ্রাসমান হারে বাড়ে। তারপরে আসি, নিচের কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা? এখন আসি, এখানে দেখো তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কোনটি? তোমরা কি ছবি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ক নম্বর? ক নম্বর হবে না, এখানে তো সেট করে না। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। উত্তর হবে হচ্ছে যে দেখো ডান দিকে নিম্নগামী। ডান দিকে নিম্নগামী কোনটা? উত্তর হবে চিত্র ঘ। চিত্র ঘ হবে আমাদের উত্তর। নিচের কোনটি ক্রমহ্রাসমান উপযোগ বিধি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালোভাবে দেখে যাবা। তারপর আসি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর না হওয়া সমর্থনযোগ্য কারণ কি? ভোক্তার আয় ও রুচির পরিবর্তন হলে, নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে, দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সময় না হলে। দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ কখনোই সমান হয় না। তাহলে উত্তর কি হবে? 1 এবং 2। এই শর্ত দুইটা কিন্তু আমাদের উপযোগ বিধি যে শর্ত 5টি আছে তার ভিতরে এই হচ্ছে 2টা শর্ত। তারপরে দেখো, আচ্ছা তোমাদের কি বিরক্ত লাগছে? দেখো একটা সোজা কথা বলি, বাংলাদেশে তোমাদের সাথে পরীক্ষা দিবে লক্ষ লক্ষ শিক্ষার্থী। লক্ষ লক্ষ শিক্ষার্থী, 1-2 হাজার না, লক্ষ লক্ষ। কিন্তু সবাইকে ক্লাস করে, এখন রমজান মাস, হ্যাঁ, সবাই ইফতার করে তারাবির নামাজ পড়ে টায়ার্ড হয়ে যায়। তারপরে আমরা কি করি? শুয়ে শুয়ে হয় রিলস দেখি, না হয় নাটক দেখি, না হয় ফেসবুক স্ক্রলিং করি। এখন যদি এরাও ভালো করে, আবার যারা টেবিলে বসে একদম আইসোলেটেড হয়ে পড়াশোনা করছে তারাও ভালো করে, তাহলে তো জাস্টিস হলো না। ভালো করবে কারা? যারা হচ্ছে নিজেদের পড়াশোনার পিছনে সময় দিচ্ছে, যারা হচ্ছে বাবা মায়ের চিন্তা করে তাদের এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য পড়াশোনা করছে, যারা রিলস না দেখে, ফেসবুক স্ক্রলিং না করে ইম্পর্টেন্ট কোনো একটা কাজ করছে, একটা ভিডিও দেখছে, সেটা আমার ভিডিও হতে পারে বা অন্য কোনো টিচারের ভিডিও হতে পারে। এজন্য পড়াশোনা কখনোই হচ্ছে এনজয়েবল না। এটাকে আমরা এনজয়েবল করব কখন? যখন আমরা প্রচুর পড়বো, পড়ার ভিতরে যখন মজাটা পেয়ে যাবো তখন এটা এনজয়েবল মনে হবে। এই জন্য রিলস, ফেসবুক স্ক্রলিং এগুলো থেকে একটু যখন বিরতি থেকে যারা এই ক্লাসটা করছো, ভাই তোমরাই হচ্ছে সোনার সন্তান, তোমরাই হচ্ছে কৃতি সন্তান। তোমরা চেষ্টা করছো, তারপরে
আল্লাহ আমাদের কি রেজাল্ট দিবে সেটা হচ্ছে আমাদের ভাগ্যে আছে, কিন্তু আমাদের চেষ্টা করছি, এটার জন্যই তোমরা হচ্ছে বাবা মায়ের যোগ্য সন্তান। ঠিক আছে, তারপর আসি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর না হওয়ার সমর্থনযোগ্য কারণ। এটা তো আমরা করেই ফেলেছি গল্প করতে করতে। তারপরে কি আছে, নাবিল টিফিনের সময় কলা খায়। নাবিল খুবই হচ্ছে হেলথ কনসাস মানুষ, বুঝছো? টিফিনের সময় কলা খায়। আমরা কি খাই? ঝালমুড়ি খাই, বার্গার খাই, চানাচুর মাখা খাই, কিন্তু একই খাই, কলা খাই। দ্বিতীয় কলা ভোগ করার পর নাবিলের মোট উপযোগ কত? দেখো তো, নাবিল প্রথম কলা কত দিয়ে খাচ্ছে? 6 টাকা। দ্বিতীয় কলা কত দিয়ে খাচ্ছে? 4 টাকা। এখন এই দুইটা যদি মোট উপযোগ যোগ করি, 6 + 4 = কত? 10। তাহলে নাবিলের দ্বিতীয় কলার উপর মোট উপযোগ কত হবে? 10 টাকা। খুবই ইজি, এবং এই টাইপের প্রশ্নই তোমাদের বোর্ডে আসবে। এই জন্য তোমরা শুধুমাত্র ভাই 1টা মাস 2টা মাস শুধুমাত্র প্র্যাকটিস করো, এবং তোমার ভাইয়ারা যেভাবে বলে সেইভাবে প্র্যাকটিস করো, দেখবা আল্লাহ তোমাদেরকে কখনোই নিরাশ করবেন না। তারপর কি আছে, নাবিল টিফিনের সময় কলা খায়, তার উপযোগ সূচি নিম্নরূপ: প্রথম কলা 6, দ্বিতীয় কলা 4, তৃতীয় 2, চতুর্থ 0। সময়ের ব্যবধান বেশি হলে নাবিলের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি, আচ্ছা এখানে কি একটা প্রান্তিক উপযোগ বিধি আছে, কিন্তু নাবিল ধরো সকালে একটা কলা খেয়েছে, বিকালে একটা কলা খেয়েছে, রাতে একটা কলা খেয়েছে, ঘুমানোর আগে একটা কলা খেয়েছে। এই যে সময়ের যদি ব্যবধান সৃষ্টি হয়, তাহলে এটা কি হবে? কার্যকর হবে? এটা কিন্তু কার্যকর হবে না। তখন এটা কি হবে? অকার্যকর হবে এবং ব্যতিক্রম ঘটবে। তাহলে উত্তর কোনটা কোনটা হবে দেখো তো? উত্তর হবে 1 ও 3। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, প্রান্তিক উপযোগ বিধি তখনই হবে যখন সময়টা ফিক্সড হবে। আমি একই সময়ে বিভিন্ন জিনিস ভোগ করছি, বা একই সময় একই টাইপের জিনিস বারবার ভোগ করছি, কিন্তু এই সময়টা যদি অনেক দীর্ঘ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হয় না। চিত্রে কামালের কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ রেখা দেয়া আছে। চিত্রের পি বিন্দুর প্রান্তিক উপযোগ বিধি কত? আচ্ছা, পি বিন্দু কি তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো পি বিন্দু, এই যে পি বিন্দু। পি বিন্দু হচ্ছে আমাদের এই পরিমাণ রেখাকে ছেদ করেছে, এবং পি বিন্দুতে যখন রেখা প্রান্তিক উপযোগ রেখা ছেদ করে, তাহলে পি বিন্দুর মান হচ্ছে কত? 0। অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা কত হয়? 0। আমাদের কি চেয়েছে? পি বিন্দুতে প্রান্তিক উপযোগ কত? পি বিন্দুতে প্রান্তিক উপযোগ, তাহলে উত্তর হবে কোনটা? 0। এবং এখানে যদি বলতো মোট উপযোগ কত, এই যে মোট উপযোগ, পি বিন্দুতে যদি বলতো মোট উপযোগ কত, তাহলে এটা কি হতো? সর্বাধিক হতো। এই যে পি বিন্দু যেখানে হচ্ছে একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করে, এখানে প্রান্তিক উপযোগ রেখা হয় 0, এবং মোট উপযোগ হয় সর্বোচ্চ। বুঝতে পেরেছো সবাই? সবাই কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো নাকি। আর যদি কোনোটাই সমস্যা থাকে তোমরা বলে দিবা, ভাই এটা আমি বুঝতে পারি নাই, আমরা স্টাডি গ্রুপে এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে, প্রশ্ন অ্যাভয়েড করা যাবে না। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে বলে দিবা যে ভাইয়া আমি এটা বুঝতে পারি নাই, এটা আমাকে সলভ করে দেন। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তুমি আমাকেও পেয়ে যাবে, তুমি আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারবে। তারপর দেখো, আমাদের সব আকাঙ্ক্ষাকে কি বলা যায় না? আমাদের সব আকাঙ্ক্ষাকে কি বলা যায় না দেখি? আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কি? চাহিদা। কারণ এক অর্থনীতির ভাষায় চাহিদা, আমরা ইচ্ছা পোষণ করলে সেটাকে চাহিদা বলতে পারি না। চাহিদা হতে গেলে আরো কয়েকটা বিষয় থাকে, সেগুলোকে আমাদের ইনক্লুড করতে হয়। একটু পরে আরো বিষয় আমরা জানতে পারবো। দেখো, অর্থনীতিতে চাহিদার শর্ত কতটি? অর্থনীতিতে চাহিদার শর্ত কতটি? প্রশ্নটি একদম ঠাডা মুখস্থ করতে হবে, এবং এই প্রশ্ন বারবার আসতে পারে। অর্থনীতির চাহিদার হচ্ছে 3টি। তারপর ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও নির্দিষ্ট মূল্যের দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে কি বলে? চাহিদা। এই দেখো, এখন তোমাদেরকে 3টি সম্পর্ক আমি বোঝাই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তু কেনার এই যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এবং দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা, এটা হচ্ছে 3। তাহলে চাহিদার শর্ত কয়টা? 3টা। এক হচ্ছে কেনার ইচ্ছা থাকতে হবে, এবং সেই দ্রব্য কেনা, ধরো একটা তুমি বাইক কিনতে চাও, ছেলেরা যারা আছো ভাইয়ারা, তোমাদের কি রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ হয় না? এখন ধরো তোমার ভাইয়া, আমারও পছন্দ হয় রয়্যাল এনফিল্ড বাইক, এখন আমার খুব কেনার ইচ্ছা, কিন্তু আমার কাছে টাকা নাই। তাহলে এই ইচ্ছাকে কি আমি চাহিদা বলতে পারবো? বলতে পারবো না কিন্তু। কারণ কি? আমার কাছে এই যে সামর্থ্য নাই, 2 নম্বর শর্তটা পূরণ করতে আমি পারছি না। তাহলে চাহিদা হতে হলে প্রথমে আমার
ওটা কেনার আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়, ওটার পিছনে যে পরিমাণ টাকা খরচ করতে হবে ওই টাকাটা আমার থাকতে হবে। এবং ওই দ্রব্য কেনার ক্ষেত্রে ওই টাকা আমার কাছে আছে কিন্তু আমার খরচ করার ইচ্ছা নাই, এরকম হলে হবে না। ওই টাকাটা ওই দ্রব্যের জন্য খরচ করার ইচ্ছাও থাকতে হবে। এই যে তিনটা শর্ত যখন আমরা পূরণ করব তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই বস্তুটার জন্য আমাদের কি আছে, চাহিদা আছে। তারপরে দেখি চাহিদার ইংরেজি প্রতিশব্দ কি। চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড। তোমাদের ভিতরে যারা রিলেশনশিপে আছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যারা আছো, দেখবা প্রায় বিভিন্ন নাটকে বলে এই তোমার ডিমান্ড অনেক বেশি, তোমার ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো। এই যে ডিমান্ডের বাংলা তাহলে কি, অর্থনীতির ভাষায় ডিমান্ডের বাংলা হচ্ছে এই যে চাহিদা, এবং চাহিদার ইংরেজি কি, ডিমান্ড। বুঝতে পেরেছো? এই জন্য সবার ডিমান্ড সবসময় তোমরা ফুলফিল করতে পারবা না। দেখবা যার ডিমান্ড মিনিমাল, যার ডিমান্ড ফুলফিল করা পসিবল, যেমন তোমার বাবা মা, তারা কিন্তু তোমার থেকে বেশি কিছু চায় না। তারা চায় যে আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন একজন মানুষের মতো মানুষ হয়। এই ডিমান্ডগুলো ফুলফিল করা খুবই সোজা, খুবই সোজা। ফেসবুকে রিলস দেখা বন্ধ করো, ফেসবুক স্ক্রল করা বন্ধ করো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একবার এই ডিমান্ড তোমরা ফুলফিল করতে পারবা। কিন্তু অনেক আছে, অনেক আছে যাদের ডিমান্ড অনেক বেশি। বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। এগুলোর পিছনে ছুটলে হবে না। সামনে পরীক্ষা, বইয়ের ডিমান্ড কি, তোমার ডিমান্ড কি, এবং তোমার বাবা মায়ের ডিমান্ড কি, এই তিনটা বিষয় বুঝে পড়াশোনা করতে হবে। ওই সব কিছু এখন বাদ। তারপর দেখো, কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে কিসের উপরে? কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে কিসের উপরে? দ্রব্যের চাহিদা নির্ভর করে কিসের উপরে? দ্রব্যের দামের উপরে। কোন দ্রব্যের দাম যদি বেশি হয় তাহলে কি হবে? চাহিদা কমে যাবে। আবার দাম যদি কমে যায় তাহলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। তারপরে আসো, চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কার? চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান কার? উপযোগ এবং মূল্য, সময় এবং দাম, যোগান ও চাহিদা, উৎপাদন ও মজুদ। চাহিদার সাথে প্রথম সম্পর্ক রয়েছে কিসের? দামের। এবং একই সাথে সম্পর্ক আছে কিসের? সময়ের। ধরো আমরা যদি এখন শপিং মল গুলোতে যাই তাহলে দেখবা পাঞ্জাবির দাম অনেক বেশি, সরি, পাঞ্জাবির দাম অনেক বেশি, 3,000, 4,000, 5,000। তারপরও মানুষ ওটা গিয়ে কেনাকাটা করছে। কারণ কি? সামনে ঈদ, রমজান শেষ হলেই আমরা ঈদের দিন নতুন পাঞ্জাবি পরবো। এই যে সময় এবং দাম, এইটার সাথে আমাদের কিসের সম্পর্ক আছে? চাহিদার সম্পর্ক আছে। তোমাদের খুবই বাস্তব একটা উদাহরণ দিলাম, তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? তারপরে দেখো, চাহিদার সাথে দামের কি ধরনের সম্পর্ক রয়েছে? চাহিদার সাথে দামের সম্পর্ক কি? সবসময় বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমবে, দাম যখন বাড়বে চাহিদা তখন কমবে। আবার দাম যখন কমবে চাহিদা তখন বাড়বে। সবসময় চাহিদার সাথে দামের বিপরীতমুখী সম্পর্ক। তারপরে কি আছে? চাহিদা বৃদ্ধি কখন অকার্যকর হয়? চাহিদা বৃদ্ধি কখন অকার্যকর হয়? চাহিদা বৃদ্ধি অকার্যকর হয় তখন যখন ক্রেতার আয় বাড়ে। ধরো একটা মানুষ একটা পাঞ্জাবি কিনবে 2,000 টাকা দিয়ে। হ্যাঁ, এখন এই পাঞ্জাবি দাম হয়ে গেল 3,000 টাকা, কিন্তু ওই ক্রেতার আয়, যিনি কিনবে তার আয় বাড়ে নাই, তাহলে কি উনি কিন্তু ওই পাঞ্জাবি কিনতে পারবে না। কিন্তু যখন পাঞ্জাবির দামও 1,000 টাকা বেড়েছে এবং ওই ক্রেতার আয়, মাসিক আয় বেড়েছে আরো বেশি, ধরো তার বেতন ছিল 1 লাখ হয়ে গেছে 2 লাখ, তখন ওই পাঞ্জাবির দাম 2,000 থেকে 3,000 টাকা হলেও তার কোনো সমস্যা নেই। অর্থাৎ দাম যখন বেড়ে যাবে চাহিদা তখন কমে যাবে। এই যে বিধিটা, এই বিধিটা কিছু কিছু ক্ষেত্রে অকার্যকর হয়। তার ভিতরে একটা হচ্ছে ক্রেতার আয় যখন বেড়ে যায় তখন ওই বিধি অকার্যকর হয়ে পড়ে। তারপর আসি, চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে কিসের সম্পর্ক রয়েছে? চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে সম্পর্ক রয়েছে দামের। চাহিদার সাথে দামের সরাসরি সম্পর্ক রয়েছে। তারপরে নিচের কোনটি চাহিদা বিধির শর্ত বহির্ভূত? চাহিদা আমরা যে বিধিটা আছে এর কিছু শর্ত আছে। এই শর্তের বহির্ভূত কি? ক্রেতার আয়, ক্রেতার রুচি, ক্রেতার সংখ্যা, জাঁকজমকপূর্ণ দ্রব্য। জাঁকজমকপূর্ণ দ্রব্য, জাঁকজমকপূর্ণ দ্রব্য কি তোমরা বুঝো? যেমন ধরো কিছু কিছু জাঁকজমকপূর্ণ দ্রব্য, ধরো গোল্ডের অর্নামেন্টস, রোলস রয়েস কার, এগুলোর দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি, সাধারণের তুলনায় অনেক বেশি। তারপরও মানুষ, মানুষজন এগুলোকে কেনে। কেন কেনে? সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য। যেমন দেখবা তোমার কোনো একটা ফ্রেন্ড রোলেক্সের একটা ঘড়ি পরে এসেছে, বলবো দেখছিস 2 লাখ টাকাতে কিনছি ঘড়িটা। হ্যাঁ,
ও এত 2 লাখ টাকাতে কেন কিনলো? কারণ সে তোমার সামনে স্ট্যাটাস শো করার জন্য। এই যে জাঁকজমকপূর্ণ দ্রব্য যখন চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে চাহিদার যে বিধিটা আছে, এই বিধি লঙ্ঘিত হয়। বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে, বিভিন্ন কলেজে, বিভিন্ন মডেল টেস্টে এসে থাকে। এই জন্য চাহিদার বিধি এবং এর এক্সেপশন রুলগুলো তোমরা কাইন্ডলি দেখে যাবা। এবং এর উপর যদি তোমরা ক্লাস চাও, স্পেশাল ক্লাস, যে ভাই চাহিদা বিধিটা বুঝি নাই, উপযোগ বিধিটা বুঝি নাই, তাহলেও আমাদেরকে জানাও। আমরা সর্বোচ্চ চেষ্টা করব খুব শীঘ্রই এটার উপর ডিটেলস ক্লাস তোমাদের দেওয়ার। কারণ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন না আসে, তাহলে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। বুঝতে পেরেছ? আমি গ্যারান্টি দিচ্ছি, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন না আসে, তাহলে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। তারপর কি, দামের সাথে চাহিদার সম্পর্ক কি রূপ? দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, খুবই ইজি প্রশ্ন। তারপরে চাহিদার সাথে দামের সম্পর্ক কি রূপ? একই প্রশ্ন উল্টে দিয়েছে, উত্তর কি হবে? বিপরীতমুখী। তারপরে কি, কোনটি স্বাভাবিক চাহিদা রেখা? দেখো তো কোনটি স্বাভাবিক চাহিদা রেখা। আচ্ছা, তোমাদেরকে উত্তর বলে দিই, তারপরে প্রশ্ন সলভ করি। উত্তর হচ্ছে ক নাম্বার। এই দেখো, এটা দাও এই পাশে আঁকাই, এই দেখো, দেখতে পাচ্ছ না? ঠিক আছে, এটা হচ্ছে অয়, এটা হচ্ছে দাম রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা। এখন উত্তর দেওয়া আছে ক নম্বর, অর্থাৎ দাম যখন সর্বোচ্চ, চাহিদা তখন হবে সর্বনিম্ন, এরকম। আবার যখন দাম সর্বনিম্ন, চাহিদা হবে সর্বোচ্চ। চাহিদা কি হবে? সর্বোচ্চ। এখন দেখো, চাহিদা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা কি হয়? সবসময় ডান দিকে নিম্নগামী হয়। এখন দেখি ক নম্বর নিম্নগামী, ঠিক আছে। খ নম্বর কি? এ তো ডান দিকে ঊর্ধ্বগামী। তার মানে কি বোঝায়? এখানে হচ্ছে তোমার দাম বাড়লে চাহিদাও বাড়ছে। এটা কি হয় নাকি? এটা হয় না। এই যে এটা দেখো, এর দামের সাথে চাহিদার কোনো সম্পর্ক এখানে নাই। মানে দাম যাই থাকুক না কেন, চাহিদা বাড়ছেও না কমছেও না, এটাও হবে না, গ নম্বরও হবে না। তাহলে উত্তর কি হবে? ক নম্বর। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্ন আবার ঘুরে আসতে পারে। চাহিদা রেখা কোন দিকে নিম্নগামী হয়, ডান দিকে নাকি বাম দিকে? এই জন্য তোমরা এই গ্রাফটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে এই টাইপের প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারবা। তারপরে দেখি তো, চাহিদা রেখা কোন দিকে নিম্নগামী হয়? একটু আগেই কিন্তু বললাম চাহিদা রেখা কোন দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা নিম্নগামী হয় কোন দিকে? বাম থেকে ডান দিকে। এই যে এইভাবে নিম্নগামী হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এবং এই প্রশ্ন কিন্তু অনেক বেশি ছেলেপেলে কনফিউজ হয়ে যায়। তোমরা কি কেউ কনফিউজ আছো? কনফিউজ থাকলে কমেন্ট করে জানাও, আমি এই বিষয়ে তোমাদেরকে আরো ডিটেলস ভাবে পড়াবো। কারণ এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেড, খুবই ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেড। তারপরে আসি, চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ? চাহিদা রেখা, এই যে চাহিদা রেখা, চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ? চাহিদা রেখা একটি কি জ্যামিতিক চিত্র না? চাহিদা রেখা কি, আমি যদি এটাকে স্কেল দিয়ে আঁকাই, তাহলে এটা জ্যামিতিক চিত্র। তাহলে চাহিদা রেখা চাহিদা সূচি কি? সূচি হচ্ছে এইভাবে এইভাবে যেগুলো আঁকাই টালি টালির মতো আমরা টেবিলের ভিতরে, এগুলোকে কি বলি? এগুলোকে আমরা কি বলি? সূচি বলি। চাহিদা রেখা চাহিদা সূচির কিসের কি প্রকাশ? জ্যামিতিক প্রকাশ। দেখো তো, জ্যামিতিক প্রকাশ। চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। চাহিদা রেখা কখন ডান দিকে ঊর্ধ্বগামী হবে? চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে তখন যখন ক্রেতার আয় বেড়ে যাবে। ক্রেতার আয় যখন বেড়ে যাবে, আমরা যে চাহিদা বিধিটা আছে এটা কি অকার্যকর হয়ে পড়ে। চাহিদা রেখার ডান দিকে ঊর্ধ্বগামী তখনই হবে যখন ক্রেতার আয় বেড়ে যাবে। আবার দ্রব্যের দাম কমে যায়, দ্রব্যের দাম কমে গেলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে, ঊর্ধ্বগামী হবে না। এবং ক্রেতার অভ্যাস ও রুচির পরিবর্তন হবে। তাহলে উত্তর কোনটা কোনটা হবে? 1 ও 3। দ্রব্যের দাম কমলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে, ঊর্ধ্বগামী হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কি বোরিং লাগছে? সোজা কথা, তোমাদের কি বোরিং লাগছে? কারণ হচ্ছে দেখো, আমাদের এখন ধৈর্য অনেক কমে গিয়েছে। আমরা 10 সেকেন্ডের একটা রিলস দেখে যে পরিমাণ মজা পাই, সেই মজা আমরা হচ্ছে 2 ঘন্টা ফুটবল খেলেও এখন পাই না। কিন্তু পড়াশোনা বিষয়টা হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্টের একটা বিষয়। তুমি যদি এখন 2 মাস ভালো করে পড়াশোনা করো, সামনে তুমি বাংলাদেশের সব থেকে ভালো ভালো কলেজে পড়াশোনা করবা। তারপরে কলেজে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তখন তুমি সারা পৃথিবী ঘুরে বেড়াবা।
সারা পৃথিবী ঘুরে বেড়াতে যদি তুমি নাই চাও, তাহলে তুমি সব থেকে ভালো একটা চাকরি করবা এবং সব থেকে ভালো একটা লাইফ লিড করবা। কিন্তু এই যে শর্ট টাইমে এনজয়মেন্টের কথা ভেবে আমরা কি করছি, ফেসবুকে রিলস দেখছি, ফেসবুকে স্ক্রল করছি। আমাদের যে ইম্পর্টেন্ট যে কাজ, আমাদের ক্লাসটা করা, আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া, এটা কিন্তু আমরা করছি না। যেমন আমরা রমজানের ভিতরে চোখ বন্ধ করে তোমাদের জন্য শ্রম দিচ্ছি, যত সাপোর্ট তোমাদের লাগে সবগুলোই দিচ্ছি। চাচ্ছি কি, তো একটা তোমরা একটু ভালো রেজাল্ট করো। তোমাদের ভাইয়েরা কি চাচ্ছে, একটু ভালো রেজাল্ট করো। এই জন্য একটু মনোযোগ হয়ে ক্লাসগুলো করো। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, রিলস এগুলো আমরা পরে অনেক দেখতে পারবো, এগুলো তোমার ভাইয়েরাও দেখে, কিন্তু সবকিছুর আলাদা আলাদা সময় আছে। আবার পড়ায় ফিরে যায়। চাহিদা বিধিটির অনিয়মিত শর্তগুলো কি কি? চাহিদা বিধিটির অনুমিত শর্ত কি কি আছে? অনুমিত শর্তে আছে ক্রেতা সবসময় যুক্তিশীল হবে। একটা জিনিস যখন কিনবে সেটার জন্য তার যুক্তিশীল হতে হবে। এবং রুচি কি হবে? রুচি সবসময় অপরিবর্তনশীল থাকবে। উত্তর কোনটা কোনটা হবে? 1 ও 2। ক্রেতা হবে যুক্তিশীল এবং রুচি হবে অপরিবর্তনশীল। ধরো এই অভ্যাস যদি পরিবর্তনশীল হয়ে যায়, অভ্যাস তো পরিবর্তনশীল হয় না, রুচি এবং ক্রেতার যুক্তিশীল হতে হবে, তাহলে চাহিদা বিধি কার্যকর হবে। তারপরে 50, আমরা কিন্তু প্রশ্ন হাফ সেঞ্চুরি করে ফেলেছি। সব থেকে ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আমরা অলরেডি 50টা প্রশ্ন সলভ করে ফেলেছি। দেখো, চাহিদা বিধির ক্ষেত্রে বিবেচ্য হয় কোনটা কোনটা? চাহিদা বিধির ক্ষেত্রে বিবেচ্য হয় কোনটা কোনটা? ক্রেতার পছন্দ বিবেচ্য হয়। আমি কোনটা কিনতে পছন্দ করছি, ওই যে 3টা আমরা বিধি পড়লাম, তার ভিতরে একটা কিন্তু আছে পছন্দ। ক্রেতার পছন্দ বিবেচ্য হয়। তারপরে কোনটা আছে? ক্রেতার আয়। ক্রেতার আয়ও বিবেচ্য হয়। এবং এই দুইটার উপরে ভিত্তি করে চাহিদা বিধি অনিয়মিত হয়, চাহিদা বিধি অঙ্কিত হয়। তারপরে প্রশ্ন যাই, উপরের ছকটি কোনটি নির্দেশ করে? দেখো তো, এ পাশে আছে কি দ্রব্যের দাম, এ পাশে আছে কি দ্রব্যের একক। এটা কি নির্দেশ করে? এই যে ছক, এটা হচ্ছে চাহিদা বিধির যে ছক সেটাকে নির্দেশ করে। ঠিক আছে? এই যে 51টা আমরা প্রশ্ন পড়লাম, 51টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরো কিছু কিছু অধ্যায় টপিক আছে, যেমন যোগান, এগুলো আমরা অনশর্ট ক্লাস নিব খুব শীঘ্রই, এবং সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। যোগান বিধি কি, চাহিদা বিধি কি, প্রান্তিক উপযোগ কি, এই বিষয়গুলো আলোচনা করার পরে আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নিব। এবং এই প্রিপারেশনে গিয়ে আমরা বোর্ডের টপ মার্ক, আমি একদিন তোমাদেরকে বলেছিলাম ইকোনমিক্সে কিভাবে 90+ পাওয়া যায়। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি আমার সাথে লেগে থাকো এবং ভাইয়া যেটা বলছে সেটা যদি মন দিয়ে শোনো, ইনশাল্লাহ 90+ মার্ক আমরা পাবোই এবং বোর্ডে খুব ভালো একটা রেজাল্ট করব। দেখা হচ্ছে সামনের একটি ক্লাসে। ততদিন খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজের শরীরের খেয়াল রাখো, রমজান মাস ইবাদত বন্দেগী করো এবং বাবা মায়ের কাছ থেকে দোয়া নাও এবং তাদেরকেও খেয়াল রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে।